আমি আপনাকে ভালোবাসি কুয়াশা, আপনাকে বিয়ে করতে চাই। এই ছেলে, তোর সাহস তো কম না? আমি তোর থেকে কত বড় তুই জানিস? আজ বলেছিস, আরেকদিন যদি কারোর সামনে এই শব্দ মুখ থেকে বের করিস, তাহলে তোকে আমি খুন করব। আমার অনুভূতির কোনো মূল্য নেই আপনার কাছে? আসছে আমার অনুভূতিওয়ালা। এই তোর বয়স কত? ভাগ্য ভালো তুই আমার বাসার মেহমান, না হলে তোকে এই মাঠের মাঝখানে পুঁতে ফেলতাম। রে কুয়াশা, তুই হঠাৎ এমন চেঁচামেচি শুরু করলি কেন? কি হয়েছে? কিছু না, চল বাসায় চলে যাব। আরে তুই নিজেই তো বললি রেহানকে আমাদের নদীর পাড়টা দেখিয়ে নিয়ে আসবি, তাহলে এখন চলে যাবি কেন? আমার কথার কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে? আর রিহান ক্লান্ত, সে এখন আর যাবে না। কুয়াশার এমন ধমকে তমা আর কথা বাড়ালো না। কুয়াশা গটগট করে বাসার দিকে রওনা দিল। পিছন পিছন তমা আর রিহানও আসছে। তমা নিজের বাসায় চলে গেল। রিহান আর কুয়াশা বাসায় প্রবেশ করলো। এমন সময় কুয়াশার ছোট ভাই পিয়াল এসে কুয়াশার দিকে একটা কাঁচা আম বাড়িয়ে দিয়ে পড়ল। এই না অপু, এটা তোমার জন্য। আমি নিজে গাছ থেকে পেড়ে এনেছি। আর আমের বিনিময়ে আমাকে 200 টাকা দাও, আমি বিকেলে এক জায়গায় যাব। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো বেয়াদব। বিকেলে পড়তে যাবি চুপচাপ, আর তোর আম তুই খা, আমাকে ডিস্টার্ব করবি না। বলেই কুয়াশা রেগে নিজের রুমে চলে গেল। বাসায় সবাই তখন ড্রয়িং রুমেই ছিল। কুয়াশাকে এমন রাগান্বিত অবস্থায় দেখে সবাই বেশ অবাকই হলো। কুয়াশার চাচাতো বোন আয়রা দৌড়ে কুয়াশার পিছন পিছন গেল। কুয়াশার রুমে এসেই আনমনে কাউকে গালি দিচ্ছে দেখে আয়রা পিছন থেকে বলল, কিরে কুয়াশা, কি হয়েছে তোর? এমন রেগে আছিস কেন? কেন আবার? ওই বিদেশি ভাল্লুকটার জন্য। ওইটা আবার কে? কেন চেনো না বুঝি? ওই যে রিহান আজ কি করেছে জানো? রিহান আবার তোর সাথে কি করলো? কি করেনি সেটা বলো। আম্মুর বান্ধবীর ছেলে বলে আমি একটু গুরুত্ব দিয়েছি, সেই সুযোগে ওই ছেলে বলে কিনা আমাকে ভালোবাসে। সাহস চিন্তা করো আপু, শুধু কি ভালোবাসা, রীতিমতো আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে। কুয়াশার কথা শুনে আয়রা হো হো করে হেসে উঠল। কুয়াশা রেগে আয়রার দিকে তাকালো। আয়রা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। শেষে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কুয়াশায় বিছানায় শুয়ে হেসে গড়াগড়ি খেতে লাগলো। কুয়াশার রাগ দেখিয়ে বলল, আপু তুমি হাসছো? ওই ছেলের সাহস চিন্তা করেছো? আমি ওর থেকে কত বড় একবার চিন্তা করলো না। আয়রা নিজেকে খুব সিরিয়াস দেখানোর জন্য বিছানায় হাত পা তুলে বসলো। এরপর চোখে মুখে গাম্ভীর্যতা এনে বলল, না না, রিহান এটা ভারী অন্যায় করেছে। ওর উচিত হয়নি তোকে এমনভাবে বলা। আরে বাবা, আমিও তো সেটাই বলছি। তুই ভালোবাসবি ভালো কথা, তোর মতো কাউকে ভালোবাসবি, তাই বলে আমাকে? তবে যাই বলিস কুয়াশা, রিহান আমাকে প্রপোজ করলে আমি কিন্তু সোজা ওর গলায় ঝুলে পড়তাম। বাপ রে, কি সুন্দর ছেলে! ওর ওই নীল চোখে নিশ্চিত কোনো জাদু আছে। ছি, তোকে এখন আমার বড় আপু ভাবতে লজ্জা লাগছে। মানুষের রুচি কি পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিলে এমন কথা বলতে পারে। ঠিক সময়ে বিয়ে হলে তোর ছেলের বয়স ওর সমান হতো, আর তুই কিনা ওই ছেলেকে নিয়ে এসব ভাবছিস। আরে, আমি তো কথার কথা বলেছি। রিহান কি খারাপ নাকি? তুই একবার ভেবে দেখতে পারিস। কুয়াশা রেগে আয়রার দিকে তেড়ে আসতেই আয়রা বিছানা থেকে নেমে দৌড়ে পালালো। আয়রা নিচে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা রান্নাঘরে দৌড়ালো। নাবিহা রান্নায় ব্যস্তও আয়রাকে এমন দৌড়ে আসতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? এমন দৌড়ানোর কারণ কি ম্যাডাম? ভাবি, বিশাল একটা ফাটাফাটি হয়ে গেছে। কুয়াশা তো পুরো বোম হয়ে আছে। এ আর নতুন কি? তোমার বোন তো সবসময় এমনই থাকে। আরে, এই রাগ সেই রাগ না। কুয়াশাকে একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি বলো? ওই ছেলের হাত পা সব ঠিক আছে তো? আরে, ছেলেটা কে সেটা শুনবে তো। কে সেই হতভাগা? আয়শা আন্টির ছেলে রিহান। আয়রার কথায় নাবিহা হাঁ হয়ে আয়রার দিকে তাকিয়ে আছে। নাবিহাকে এমন হাঁ করে থাকতে দেখে আয়রা নাবিহার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ বন্ধ কর শয়তান বেডি, না হয় মশা মাছি ঢুকে অকালে মরবি। সত্যি বলছো? রিহান কুয়াশাকে প্রপোজ করছে? কুয়াশা কি বলেছে? সেটা জানি না, তবে ওই বেচারার কপালে যে দুঃখ আছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বলে আয়রা আর নাবিহা হেসে উঠল। ওদিকে কুয়াশার মা নীরা বেগম পুকুর পাড়ে বসে প্রিয় বান্ধবীর সাথে খোশ গল্পে মেতেছেন তিনি। ছোটবেলার স্মৃতিগুলো তাদের সামনে এনে যেন একে একে ভেসে উঠেছে। পিয়ালার রিহান বড়শি দিয়ে মাছ ধরায় ব্যস্ত চেষ্টার লিপ্ত বেশ কিছুক্ষণ থেকে।
একটু দূরে চেয়ার টেবিল পেতে বসে আছেন মারিয়াম বেগম, পান সুপারি থালা সাজানো তার সম্মুখে। এবার পরিচয়ের পর্বটা না হয় সেরেই ফেলা যাক। মারিয়াম বেগম হলেন এই বাড়ির সবার বড়, কুয়াশা আর আয়রাদের দাদি। ওনার 2 ছেলেকে নিয়ে সুখের সংসার। বড় ছেলে ইশতিয়াক সাহেব বর্তমানে গ্রামের চেয়ারম্যান, বিশাল ক্ষমতাবান মানুষ তিনি। ওনার আবার 3 সন্তান। বড় মেয়ে আদিবাকে বিয়ে দিয়েছেন বেশ আগে, সে স্বামী সন্তান নিয়ে এখন ইতালিতেই থাকে। এরপর ছেলে আশিক, সে ব্যবসার পাশাপাশি বাবার সবচেয়ে বিশ্বস্ত লোক। নাভিয়া তারই স্ত্রী, আর ছোট মেয়ে আয়রা, ওরই বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে বিদেশ থাকে, আসলে বিয়ে হয়ে যাবে। মারিয়াম বেগমের আরেক ছেলে ইমরান সাহেব, উনি আবার রাজনীতি জিনিসটাই পছন্দ করেন না, পেশায় একজন ইঞ্জিনিয়ার। মাঝে মাঝেই বড় ভাইয়ের সাথে তর্কে জড়ান রাজনীতি নিয়ে। তার দুই সন্তান, বড় মেয়ে কুয়াশা পড়াশোনা শেষ করে গ্রামের হাই স্কুলের শিক্ষিকা, আর ছোট ছেলে পিয়াল ক্লাস 7-এ পড়ে। ইমরান সাহেব তার কাছে প্রায়ই শহরের অবস্থান করেন, কিন্তু কখনো পরিবার নিয়ে শহরে স্থায়ী হওয়ার চিন্তা করতে পারেননি তিনি। কারণটা ওনার মায়ের সামনে দাঁড়ালে এখনও তার 2 ভাই ভেজা বেড়াল হয়ে যায়। ইমরান সাহেবের স্ত্রী নীলা বেগম শহরের এক বিশাল ব্যবসায়ী পরিবারের মেয়ে। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা দুজন। ওনার ছোটবেলার বান্ধবী আয়েশা শিকদার অর্থাৎ রিহানের মা সুইডেন থেকে এসেছেন শুধু নিজের বান্ধবীর সাথে দেখা করতে। বিয়ের পর স্বামীর সাথে ওই দূর দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর আর কখনো দেশে ফেরা হয়নি তার। দেশে আত্মীয় স্বজন নেই বললেই চলে, তবে বান্ধবীর সাথে যোগাযোগ হতো নিয়মিতই। তাই স্বামীকে জোর করে বুঝিয়ে ছেলেকে নিয়ে এসেছেন কয়েক মাসের জন্য। এদিকে এমন অতিথির আগমনে মারিয়াম বেগমের পরিবারে যেন উৎসব নেমে এসেছে। সবাই ভীষণ খুশি। যাক, সেসব কথা এবার বাস্তবে ফিরি। নীলা বেগম বান্ধবীর প্রবাস জীবনের গল্প শুনছিলেন। এমন সময় হঠাৎই আয়েশা শিকদার বলে উঠলেন, নীলু, তোর একটা সাহায্য লাগবে বোন। আমি খুব চিন্তায় আছি। তোর আবার কিসের চিন্তা? আমার জীবন তো এখন চিন্তা বলতে একটাই, আমার খোকা ছেলেটাকে নিয়ে আমি বড্ড চিন্তিত রে নীলু। কেন, রিহান বাবা আবার কি করলো? আসার পর থেকেই তো দেখছি ও একদম আমাদের এখানকার ছেলেদের মতো। সেটা ঠিক, আমি আমার খোকাকে কখনো ভিনদেশির মতো হতে দেইনি, কিন্তু এখন ভয় হয় জানিস। ছেলেটা বড় হয়েছে, আর কয়েকদিন পর তো আমার কথা নাও শুনতে পারে। তাহলে তুই এখন কি চাইছিস? আমার বাবুটার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দে। ভদ্র শিক্ষিত একটা মেয়ে হলে আমি আমার ছেলেকে একদম বিয়ে দিয়ে তারপর ফিরে যাব। তাই বলে এই বয়সে? আর দুলাভাই শুনলে কি বলবে? আরে বাদ দে তো তোর দুলাভাইয়ের কথা। উনি তো ওনার বিজনেস নিয়ে ব্যস্ত। মাঝখান থেকে কোন দিন কোন সাদা চামড়া মেয়ে আমার ছেলেটার গলায় ঝুলে পড়বে। আমার আবার ওসব মেয়েদের একদম পছন্দ হয় না। আর এইবার চলে গেলে তোর কি মনে হয় ওই শয়তান লোক আমাকে আবার পাঠাবে? তাই যা করার এই কয়েকদিনের মধ্যেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করতে হবে না। আমি বাড়ির সবার সাথে এই নিয়ে কথা বলবো। দেখবি একটা লাল টুকটুকে বউ এনে দিব। 2 বান্ধবীর আড্ডায় ব্যস্ত রইলেন। ওদিকে রিহান মাছ ধরতে ব্যস্ত হয়ে মন খারাপ করে রুমে যাচ্ছিল। তখন মাঝপথে কুয়াশার সাথে দেখা। কুয়াশা ওকে দেখেই রাগ লুক একটা দিল। তা দেখে রিহান বলল, আপনাকে একদম ভালো লাগছে না কুয়াশা। আপনাকে রাগ করলে সুন্দর দেখায় না। স্মাইল করবেন, সুন্দর লাগবে। কুয়াশার রাগ যেন মাথায় চড়ে বসল। দৌড়ে রিহানের কাছে এসে কলার চেপে ধরে বলল, ইস রে, তুই যদি আমার আম্মুর বান্ধবীর ছেলে না হতি তাহলে তোর যে আমি কি হাল করতাম। সোজা রুমে যাবি আসবি। আমার রুমের দিকে পা বাড়ানো তো দূরে থাক, তাকালেও তোর চোখ আমি তুলে ফেলবো। কুয়াশা, আমার জন্য কত মেয়ে পাগল, আর আপনি আমাকে পেয়েও অবহেলা করছেন। হোয়াট? মানে আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম? তুই সুন্দর হ্যান্ডসাম, তোর জন্য মেয়েরা পাগল হয়ে যাবে, এইটা তো স্বাভাবিক। তুই ওদের মধ্যে থেকে কাউকে বেছে নে, কিন্তু তুই কি করলি আমাকে? ভাই, তুই আমার ছোট ভাইয়ের মতো, প্লিজ আমাকে মাফ কর। আমি কুয়াশা আজ পর্যন্ত কাউকে সরি বলিনি, কিন্তু তোকে বলছি তুই আমাকে আর এসব বলিস না। আমার তো আপনাকেই ভালো লাগে কুয়াশা। আপনি তো বললেন আমি সুন্দর হ্যান্ডসাম, তাহলে সমস্যা কি? আমার বয়স, তাই না? কথাটা বলতে বলতে রিহান কুয়াশার কানের কাছে মুখ নিয়ে আসলো। কুয়াশা থামাতে গিয়েও পারল না। রিহান কুয়াশার কানে কানে বলল, আপনি ভাবতেছেন আমি কিছু বুঝি না, তাই না?
আমি সব বুঝি, হয়তো আপনার থেকেও বেশি বুঝি। ইউ ক্যান ট্রাই মি। আমি এক্সাম দেওয়ার জন্য রেডি। কথাটা শেষ করতে পারেনি কুয়াশা। ঠাস ঠাস করে রিহানের দুই গালে দুইটা থাপ্পড় বসালো ও। রিহান বেচারা তো থাপ্পড় খেয়ে দুই গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে থাকলো। কুয়াশার রাগে গজগজ করতে করতে চলে গেল। রিহান মন খারাপ করে রুমে গেল। পরদিন কুয়াশার স্কুল খোলা, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেল ও। রিহান আর পিয়াল ব্রেকফাস্ট করছিল, তখন আশিক এসে টেবিলে বসতে বসতে বলল, রিহান, তুমি বাসায় একা একা বসে কি করবে? চলো আজ আমার সাথে আমার বিজনেস দেখে আসবে। রিহান জবাব দিবে তার আগেই পিয়াল বলল, বড় ভাইয়া আজকে না প্লিজ। আজকে রিহান ভাই বলেছে আমার সাথে একটু স্কুল দেখতে যাবে, কালকে তোমার সাথে যাবে কেমন? রিহান অবাক হয়ে পিয়ালের দিকে তাকালো। পিয়াল চোখের ইশারায় রিহানকে কিছু বলতে নিষেধ করলো। রিহান আর কিছু বলল না। আশিকও তেমন জোর করলো না। আশিক চলে যেতেই পিয়াল তাড়া দিতে লাগলো রিহানকে। রিহান রেডি হয়ে পিয়ালের সাথে বেরিয়ে পড়ল। পথে এসে রিহান পিয়ালকে জিজ্ঞাসা করলো, পিয়াল, আমি তোমাকে কখন বললাম স্কুলে যাব? তুমি ভাইয়াকে মিথ্যা কেন বললে? ব্রাদার, আই হ্যাভ এ প্ল্যান। আমি আজকে স্কুল থেকে ছুটি নিয়ে আসব, আর সেটাই তুমি আমাকে হেল্প করবে। আমি কিভাবে হেল্প করব? তুমি ক্লাস শুরু হওয়ার পর প্রিন্সিপাল ম্যামের কাছে গিয়ে বলবে বাসায় কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি আমাকে নিতে এসেছো। এরপর ম্যাম আমাকে ছুটি দেবে, আর আমরা দুইজন সোজা মাঠে চলে যাব। আমার টিমের একটা ফুটবল ম্যাচ আছে। তো আমি গিয়ে কি করব? আসলে হয়েছে কি, আমি আমাদের ফ্রেন্ডের কাছে বলেছি আমার ভাই সুইডেনের বড় ফুটবল প্লেয়ার, সামনের ওয়ার্ল্ড কাপে ওরা খেলবে, তাই ওরা তোমাকে দেখতে চাচ্ছে। কি? আমি সুইডেনে ফুটবল খেলাই, আবার সামনে ওয়ার্ল্ড কাপে খেলবো? আরে ভাই, আমি কখনো ফ্রেন্ড সার্কেলের বাইরে ফুটবল খেলতেই যাইনি। তুমি ফাপড় দিবে ভালো কথা, তাই বলে এতটা? আরে ওরা এত কিছু বোঝে নাকি? তুমি ওদের সামনে গিয়ে একটু ভাব নিবা, তাতেই হবে। আমার ইজ্জত কিন্তু এখন একদম তোমার হাতে ব্রাদার। কিন্তু এটা তো ক্রাইম ব্রাদার। দেখো ব্রাদার, আমি কিন্তু তোমাকে অনেক হেল্প করেছি, এখন পোল্ট্রি খেলে কিন্তু আর কোনো হেল্প করব না তোমায়। ওকে ওকে, আই উইল হেল্প ইউ। রিহান আর পিয়াল গিয়ে স্কুলে পৌঁছালো। ততক্ষণে ক্লাসের সময় হয়ে এসেছে। রিহান স্কুলের বাইরে একটা টঙের দোকানে বসে আছে। প্রথম ক্লাস শেষ হতেই রিহান স্কুলের গেটের ভিতরে প্রবেশ করলো। কুয়াশা ক্লাস শেষ করে অন্য ক্লাসে যাচ্ছিল। তখন রিহানকে দেখে দাঁড়িয়ে গেল ও। রিহান কুয়াশাকে দেখে হালকা একটা হাসি এগিয়ে গেল তার দিকে। কুয়াশা ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, এখানে কি? আঙ্কেল অ্যাক্সিডেন্ট করেছে, তাই পিয়ালকে নিতে এসেছি। প্রিন্সিপালের রুমটা কোন দিকে? কি? বড় আব্বু অ্যাক্সিডেন্ট করেছে? কখন, কোথায়? কন্ট্রোল ম্যাম, কন্ট্রোল। সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে নাকি? মানে? পিয়াল আমাকে শিখিয়ে দিয়েছে এই কথা বললে নাকি ছুটি দিয়ে দিবে, তাই বলছি। এখন চলেন আমাকে প্রিন্সিপালের রুমটা দেখিয়ে দেন। আজ বাসায় যাই, এরপর তোদের দেখছি। বলেই কুয়াশা রেগে প্রিন্সিপালের রুমটা দেখিয়ে দিল। রিহান প্রিন্সিপাল ম্যামের রুমে গিয়ে প্রবেশ করে সালাম দিল। উনি সালামের জবাব দিয়ে বললেন, কে তুমি বাবা? আমি পিয়ালের বড় ভাই। আমার আঙ্কেল অ্যাক্সিডেন্ট করেছে, তাই ওকে নিতে এসেছি। বাসা থেকে আমাকে পাঠানো হয়েছে। কিন্তু তোমাকে তো আগে কখনো দেখলাম না, আর কুয়াশাও তো এই ব্যাপারে কিছু বললো না আমায়। আমি দেশের বাইরে থাকি, কয়েকদিন হলো এসেছি। আর আঙ্কেল একটু আগেই অ্যাক্সিডেন্ট করেছেন, তাই তাড়াহুড়ো করে ওকে নিতে এসেছি। তাহলে এক কাজ করো, কুয়াশাকেও সাথে করে নিয়ে যাও, তাহলে ও আর টেনশন করবে না। ওকে ম্যাম। রিহান প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে পিয়ালের ক্লাসের দিকে গেল। পিয়াল হাসি মুখে ক্লাস থেকে বেরিয়ে এলো। এরপর হিরোর মতো স্কুল থেকে বের হওয়ার জন্য হাঁটা শুরু করলো। তখন পিছন থেকে রিহান বলল, ব্রাদার, কোথায় যাচ্ছ? কোথায় আবার বাইরে? তোমার আপুকেও সাথে নিতে হবে। ম্যামকে অ্যাক্সিডেন্টের কথা বলতেই উনি তোমার সাথে সাথে তোমার আপুকেও ছুটি দিয়ে দিছে। পিয়ালের হাসি মুখটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে মাথা হাত দিয়ে বলল, তাহলে আজ আমরা দুজনের খবর আছে। আপু তো আমাদের দুজনকে খুন করবে। দেখো ব্রাদার, প্ল্যানটা কিন্তু তোমার, আমাকে শুধু শুধু ফাঁসাবে না। হয়েছে, ঝামেলায় যখন ফেসে গেছি তখন আর কি করার, চলো ওপরে যাই। উপরে গিয়ে কি করব? আমাদের জমকে ডেকে আনতে হবে, আপু উপরে ক্লাস করাচ্ছে। রিহান আর পিয়াল
উপরের তলায় গেল। কুয়াশার ক্লাস 10-এ পড়াচ্ছে। রিহান ক্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। কুয়াশা দুজনকে দেখেই বুঝতে পারলো ঝামেলা বাঁধিয়ে ফেলেছে এরা। কুয়াশা ক্লাসের বাইরে এসে রাগী গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে আবার? ম্যাম আমি গিয়েছিলাম পিয়ালের জন্য ছুটি নিতে। প্রিন্সিপাল ম্যাম জোর করে আপনাকেও ছুটি দিয়ে দিছে। এখন আপনি আমাদের সাথে না গেলে ম্যাম তো বুঝে যাবে আমরা মিথ্যা বলেছি। বেশ হয়েছে, আমি আজ এখান থেকে কোথাও যাব না। তোদের দরকার তোরা যা। আর এই যে শয়তান, তুই আর স্কুলে আসবি না। আমি নিজে কাল প্রিন্সিপাল ম্যামকে বলবো তুই মিথ্যা বলে স্কুল পালিয়েছিস। পিয়াল ভয়ে গুটিসুটি মেরে রিহানের পেছনে এসে দাঁড়ালো। রিহান এবার একটু জোর খাটিয়েই বলল ও, দেখুন আপনি কিন্তু এভাবে আমার ভাইকে হুমকি দিতে পারেন না। আমরা তো আরও আপনার হেল্প করলাম। এখন আপনি বাসায় গিয়ে রেস্ট নিতে পারবেন। আমি কি তোদের মতো নাকি? আমার রেস্ট লাগবে না, যা এখান থেকে, আমি এখন ক্লাস নিচ্ছি। বলে কুয়াশা রাগ দেখিয়ে চলে যেতে নিলে রিহান শয়তানি একটা হাসি দিয়ে বলল, আপনি যদি এখন আমাদের সাথে না যান তাহলে কালকে যেটা বলেছিলাম সেটা এখন আপনার স্টুডেন্টদের সামনে বলবো। কথাটা শুনেই কুয়াশা থেমে গেল। রেগে রিহানের দিকে তাকালো। রিহান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা রেগে বলল, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? ধরে নেন তাই। যদি না যান তাহলে কিন্তু এর থেকে বেশি কিছু করে ফেলতে পারি। কুয়াশার দাঁত কটমট করতে করতে বলল, তোরা যা, আমি এই ক্লাসটা শেষ করে যাব। কথাটা শুনে রিহান আর পিয়াল লাফ দিয়ে উঠল। কুয়াশার রাগ আরও কয়েক গুণ বেড়ে গেল। রিহান কুয়াশার পেছন পেছন ক্লাসের ভিতরে গিয়ে কানে কানে বলল, আপনিও ভয় পান দেখে ভালো লাগলো। তাড়াতাড়ি চলে আসবেন, আমরা ফাঁসলে কিন্তু আপনাকে নিয়ে ফাঁসবো। বলে রিহান আর পিয়াল স্কুল থেকে চলে গেল। ওদিকে ক্লাসে থাকা সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে কুয়াশার দিকে। কুয়াশার রাগ সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। হঠাৎই পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, ম্যাম, ওই ছেলেটা কে? আমার ছোট ভাই। ম্যাম, আপনার ছোট ভাই অনেক সুন্দর, আগে তো কখনো দেখিনি। ওই সুইডেনে থাকে। এইসব দিয়ে তুমি কি করবে? না মানে ম্যাম, ওনার সাথে কি আমাদের পরিচয় করিয়ে দেওয়া যেত না? এই যে হ্যালো, পরীক্ষার খাতায় প্রতিবার 0 পাও কি এমনি এমনি? পড়াশোনায় মনোযোগ দাও। এই বয়সে এত লাফালাফি করো না, দড়ি ছিঁড়ে পড়ে যাবে। মেয়েটার মুখ কালো করে বসে রইল। ওদিকে পিয়াল আগে আগে দৌড়াচ্ছে আর পিছন পিছন রিহানও। পিয়াল একটা মাঠের কাছে গিয়ে থেমে গেল। পিয়ালকে দেখে ওর বন্ধুরা এগিয়ে এলো। পিয়ালও ওর বন্ধুদের সামনে বুক ফুলিয়ে বলল, কিরে, তোদের বলেছিলাম না আমার বড় ভাইয়াকে নিয়ে আসবো? দেখ পিয়াল কখনো মিথ্যা বলে না। তাহলে চল তোর ভাইয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। এত সহজ? ভাইয়া বাংলা তেমন বোঝে না। দাঁড়া আমি বলে দেখি আমাদের সাথে খেলতে রাজি হয় কিনা, একটু রিকোয়েস্ট করে দেখি। এরপর পিয়াল রিহানের কাছে এসে কানে কানে বলল, ব্রাদার, তুমি যে বাংলা বলতে পারো এটা ওদের বুঝতে দিও না। আর আমি বলার পরেই রাজি হয়ে যেও না, একটু ভাব নিও, পরে রাজি হবা। রিহান হাতের ইশারায় সায় দিল। পিয়ালার বন্ধুদের সামনে নিয়ে রিহানের কাছে সবাই মিলে রিকোয়েস্ট করতে লাগলো। একটু আগেই বৃষ্টি হয়েছে, মাটি কাদাটা ভর্তি। রিহানের মতো দম চায়ে অবস্থা, শেষে রাজি হলো। ঘণ্টাখানিক ফুটবল ম্যাচ চললো ওদের। কাদায় মাখামাখি হয়ে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল দুজন। রিহানকে দেখে দৌড়ে আসলেন নীলা বেগম। এমন কাদা ভর্তি শরীর দেখে পিয়ালের দিকে তেড়ে গিয়ে বললেন, শয়তান ছেলে, ওকে নিয়ে কেন খেলতে গিয়েছিলি? দেখ কি অবস্থা করে নিয়ে এসেছিস। ও কি কখনো এসব জায়গায় গিয়েছে? পিয়াল মাথা নিচু করে রইল। ততক্ষণে বাকিরা এসে হাজির। আয়শা শিকদার একটু হেসেই বললেন, নীলু বাদ দে তো, পিয়াস তো ঠিকই কাজই করেছে। রিয়ানও এই দেশের সম্পর্কে একটু জানা ভালো। পিয়াল, যাও ভাইকে নিয়ে গোসল করে আসো। আন্টির সাপোর্ট পেয়ে পিয়াল হাসি মুখে রিহানকে নিয়ে গোসল করতে চলে গেল। দুজন গোসল করে এসে দুপুরের খাওয়ায় খেতে বসেছে। তখন কুয়াশা রেগে সবার সামনে দাঁড়িয়ে বলল, এই দুইটা আজকে কি করেছে জানো? মিথ্যা বলে স্কুল ফাঁকি দিয়ে খেলতে গেছে, সাথে আমাকেও ফাঁসিয়ে দিয়েছে। কেন? ওরা তোর সাথে আবার কি করলো? ওরা স্কুলে বলেছে বড় আব্বু নাকি অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই যেতে হবে। প্রিন্সিপাল ম্যাম সেটা শুনে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ইশতিয়াক সাহেব সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। কুয়াশার কথা শুনে তিনি শব্দ করে হেসে উঠলেন। এরপর কাগজটা টেবিলে রেখে পিয়ালের দিকে তাকিয়ে বললেন, কিরে,
গুবলু, শেষে আমাকে ফাঁসিয়ে দিলে। আমার ম্যাচ ছিল বড় আব্বু। দেখিস, এখন তো অ্যাক্সিডেন্ট করে বাঁচিয়ে রেখেছিস, পরের বার মেরে ফেলিস না। তোমাকে মারবো আরো কয়েকদিন পর। এখন তো তোমার মা আছে, ওই বুড়ি আর কয়দিন ভাবে বাঁচবে। একদিন অসুস্থ করব, পরের দিন মেরে ফেলবো, 2 দিন ছুটি কনফার্ম। পিয়ালের কথা শুনে মরিয়ম বেগম পিয়ালের কান টেনে ধরলেন। কুয়াশা রেগে বলল, এই তোমাদের আশকারা পেয়ে পেয়ে ও আজ এতটা বেড়েছে। আর এখন তো নতুন এক বাদর এসে যোগ দিয়েছে। এক বাদরের অত্যাচারী অতিষ্ঠ, এখন আবার আরেকটা, যত সব। আপনি কি আমাকে মিন করে কথাটা বলছেন? হ্যাঁ তো, কেন ওকে সাপোর্ট করেছো? তোমার খেয়ে দিয়ে কাজ নেই? কুয়াশা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাও এবার, আমি ওকে বকে দেব। আর এমন করবে না ওরা, তাই না পিয়াল? হুম। কুয়াশা রেগে নিজের রুমে চলে গেল। পিয়াল তো আজ মহা খুশি, কারণ রিহানের সাথে থাকায় তার উপরে কোনো বিপদ আসছেই না। সন্ধ্যায় বাড়ির সবাই একত্রে বসেছে। নাভিয়া আর আয়রা সবার হাতে চায়ের কাপ তুলে দিচ্ছে। নীলা বেগম অনেকক্ষণ থেকে কিছু একটা বলার চেষ্টা করে যাচ্ছেন। ওনার শাশুড়ি বিষয়টা বুঝতে পেরে বললেন, কিছু বলবে ছোট বৌমা? জি আম্মা, আসলে আয়শা চাইছিল রিহানকে বিয়ে দিতে। ওরা তো আর সহজে দেশে আসতে পারবে না, তাই চাইছিল এবার ওর বিয়েটা দিয়ে দিতে। ওর নাকি বিদেশি মেয়েদের একদম পছন্দ না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে আয়েশা। সুন্দর একটা মেয়ে দেখে দেশে ছেলের বিয়ে দাও। এসব সাদা চামড়ার মেয়েদের একদম ভরসা নেই। কিন্তু ভালো মেয়ে পাবো কোথায় চাচি? আমার একমাত্র ছেলে, ভালো একটা পরিবার না হলে তো আর যেখানে সেখানে বিয়ে দিতে পারি না। আর দেশে তো আমার পরিচিত বলতে আপনারাই। আপনারা একটা ভালো সম্বন্ধ এনে দেন। মারিয়াম বেগম কিছু একটা নিয়ে ভাবলেন কিছু সময়। চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তোমার আপত্তি না থাকলে আমি একটা কথা বলি, শোনো। জি চাচি, বলেন। আমার নাতনি বলে বলছে না, আমার কুয়াশা কিন্তু সব দিক দিয়ে সেরা। তুমি আগে ঘর থেকে শুরু করো। কুয়াশার সাথে তোমার ছেলে বিয়ে হলে তো মন্দ হয় না। মারিয়াম বেগমের কথায় সবাই যেন আকাশ থেকে পড়ল। ইশতিয়াক সাহেবও মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। কুয়াশা তো রীতিমতো শকড করার অবস্থায় চলে গেছে। ইশতিয়াক সাহেব নরম গলায় বললেন, কিন্তু আম্মা, কুয়াশা তো ওর থেকে অনেক বড়। তুই চুপ কর বড় খোকা। মাইয়া মানুষের আবার বয়স কি? এখন এসব অহরহ হচ্ছে। আগে আয়শা বলো, তোমার কোনো আপত্তি আছে? এটা হলে তো খুব ভালো হয়। আমারও কুয়াশা মামুনিকে ভীষণ পছন্দ। আপনারা সবাই যদি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। আমি এই বিয়ে করতে পারবো না। ওকে স্বামী হিসেবে মানা আমার পক্ষে সম্ভব না। কুয়াশার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। মারিয়াম বেগম মুখ কালো করে বললেন, তোমার লজ্জা করছে না কুয়াশা? নিজের বিয়ে নিয়ে নিজেই কথা বলছো। যেখানে বড়রা কথা বলছে তখন তুমি কথা বলার কে? নাকি অন্য কারোর সাথে পীড়িত আছে? না, করছে না দিদা। কারণ তোমরা যার বিয়ে নিয়ে আলোচনা করছো সেই মানুষটা আমি। আর রিহানকে আমি পিয়ালের মতোই দেখি। কুয়াশা, তুমি তোমার রুমে যাও, আমরা আমাদের মতো কথা বলছি। তোমার সিদ্ধান্ত এখানে কেউ জানতে চায় না। কুয়াশা আর কিছু বলতে যাবে তার আগেই ওর মা আয়েশা চোখ লাল করে তাকালেন ওর দিকে। কুয়াশা বিরক্ত হয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল। ওদিকে মারিয়াম বেগম আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বললেন, ছোট বউ, তুমি আজই ছোট খোকাকে ফোন দিয়ে বলবে ছুটি নিয়ে বাসায় আসতে। ও আসলেই এই কথা আগে বাড়াবো। জি আম্মা। রাতে রাগ করে কুয়াশা খেতে আসলো না। সবাই বিষয়টা খেয়াল করলেও কেউ কিছু বলল না, কারণ মারিয়াম বেগম কুয়াশার এই জেদ ভালো চোখে দেখেননি। ডিনার শেষ করে রিহান আর পিয়াল যখন রুমে যাচ্ছিল তখন হঠাৎই কুয়াশা এসে ওদের পথ আটকে দাঁড়ায়। কুয়াশা গম্ভীর কণ্ঠে বলল, পিয়াল, তুই রুমে যা। আর এই যে তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার কথা আছে। পিয়াল বাধ্য ছেলের মতো রুমে চলে গেল আর কুয়াশা রিহানকে নিয়ে নিজের রুমে গেল। রিহান রুমে ঢুকে বোকার মতো এদিক ওদিক তাকাতে লাগলো। কুয়াশা দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। তা দেখে রিহান কিছুটা ভয়ে ভয়ে বলল, আপনি দরজা বন্ধ করছেন কেন? কাজ আছে তাই করেছি। দেখুন, আপনি যদি আমাকে মেরে ফেলতে চান আমি কিন্তু চিৎকার দিব। এই চুপ! মশা মেরে হাত নষ্ট করার মতো মেয়ে এই কুয়াশা না। তোকে
একটা কারণেই এখানে এনেছি। বাড়ির সবাই যাই বলুক না কেন, তুই এই বিয়েতে কিছুতেই রাজি হবি না। রিহান ভ্রু কুঁচকে কুয়াশার দিকে তাকালো। এরপর কুয়াশার কাছে এসে দুষ্টুমি করে বলল, আমাকে কি পাগল কুকুরে কামড় দিয়েছে যে এটা বলবো? আমি তো নিজেই চাই আপনাকে বিয়ে করতে। সেখানে যদি মেঘ না চাইতেই বৃষ্টি হয়, তাহলে কেন আপত্তি করব? তোর না থাকলেও আমার আছে। আমি তোকে কখনোই নিজের স্বামী হিসেবে মানতে পারবো না। তাই ভালোই ভালোই বলছি, আমার কথা শোন, তাহলে তোর জীবন আমি তেজপাতা করে দেব। সে আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি আবার এত অভদ্র ছেলে না যে ফ্যামিলির কথার বাইরে গিয়ে কাউকে বিয়ে করব। সবাই যখন চাইছে তখন আমি কিভাবে না করব বলেন? আমি চললাম, আপনিও হ্যাঁ বলে দেন। ফ্যামিলি প্ল্যানিং কি আর চারটিখানি কথা? বলে রিহান কুয়াশাকে পাশ কাটিয়ে রুম থেকে চলে গেল। কুয়াশার আগে নিজের চুল ছিঁড়তে লাগলো। সে জানে তার দাদির মাথায় যখন সে যে ভূত চাপে সেটা উনি করেই ছাড়েন। এখন একমাত্র তার বাবাই ভরসা। ওদিকে রাতে নীলা বেগম স্বামীর কাছে কল দিয়ে সব জানালেন। সব শুনে উনি বললেন আগামীকাল গ্রামে আসছেন। পরদিন সকাল সকাল আয়রা আর কুয়াশা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছে। কুয়াশা আয়রাকে বলল, আপু প্লিজ, তুই আমাকে বাঁচা, আমি এই বিয়ে করতে পারবো না। কার বিয়ে? তোর বিয়ে নিয়ে তো আমি কিছু শুনলামই না। ছোট মা বলল আয়শা আন্টি নাকি রিহানের জন্য মেয়ে খুঁজছেন। আরে সেটাই তো ঝামেলা। বাসায় যে বুড়ি আছে উনি কি আর বসে থাকবেন? সবার সামনে বলে দিয়েছেন মেয়ে খুঁজতে হবে কেন, ঘরেই তো মেয়ে আছে। কুয়াশার কথা শুনে আয়রা হাসতে লাগলো। সেটা দেখে কুয়াশা বিরক্ত হয়ে বলল, দূর, হাসি বন্ধ কর, না হলে আমি চলে যাচ্ছি। কোথায় আমাকে হেল্প করবি তা না করে তুই নিজেই হেসে মরছিস। আচ্ছা আচ্ছা, সরি। দিদা কিন্তু ব্যাপারটা খারাপ বলেনি। তুই এত ঝামেলা করছিস কেন? রিহানের মধ্যে কি এমন বাজে অভ্যাস আছে যে ওকে তুই বিয়ে করতে পারবি না? সত্যি বলছি, আমার বিয়ে ঠিক না হলে আমি নিজে থেকেই রাজি হয়ে যেতাম রে। দূর ঢং, আমিও কার সাথে কি আলোচনা করছি? তোর চরিত্র নিয়েই তো আমার ডাউট আছে। আসছে আমার ধোয়া তুলসী পাতা। আমার মনে হয় কি জানিস, তোর কোনো প্রবলেম আছে। হোয়াট? তুই কি বলতে চাচ্ছিস আপু? আরে ভাই, প্রবলেম না থাকলে রিহানকে রিজেক্ট করবি কেন? ওর মতো সুন্দর ছেলে এই গ্রামে তুই একটা দেখা, যদি দেখাতে পারিস আমি মেনে নিব। যা। আমার এসব নিয়ে আপত্তি নেই আপু। আমি ওকে পিয়ালের মতো দেখি, ও আমার ভাইয়ের মতো। ওকে কিভাবে হাজবেন্ড হিসেবে মানবো? কেন? ওকে তোর নিজের ভাই যে মানতে পারবি না? শোন কুয়াশা, ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। আর আমার মনে হয় রিহানকে বিয়ে করলে তুই সুখী হবি। আয়েশা আন্টির মতো এমন শাশুড়ি তুই এই দেশে একটাও পাবি না। তোর সাথে কথা বলাই আমার পাপ হয়েছে। চল, আমার ভালো লাগছে না, বাসায় যাব। দুজন বাসায় ফিরে আসলো। দুপুর গড়িয়ে বিকেল। বাগানে ব্যাডমিন্টন খেলছিল পিয়াল আর রিহান। দুজনের বয়সের পার্থক্য ভুলে এখন তারা বন্ধু। হঠাৎই পিয়াল সব ছেড়ে বাড়ির গেটের দিকে দৌড় দিল। রিহানও পিছন পিছন গেল। গেট দিয়ে একটা সাদা রঙের কার ঢুকলো। সেখান থেকে একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে এলেন। পিয়ালকে দেখেই দু হাতে জড়িয়ে ধরলেন তিনি। রিহান বুঝলো এটাই পিয়ালের বাবা। ততক্ষণে বাড়ির সদর দরজায় এসে হাজির সবাই। ইমরান সাহেব এগিয়ে গিয়ে মায়ের পায়ে ধরে সালাম করলেন। মারিয়াম বেগম ছেলেকে বুকে টেনে নিয়ে পড়লেন। আরে বাবা আমার, কতদিন পর দেখলাম। কেমন আছিস ছোট খোকা? এই তো আম্মা, তোমার দোয়া যতদিন আমার সাথে আছে ততদিন কি আর খারাপ থাকতে পারি? তুমি ডেকেছো শুনে সব কাজ ফেলে রেখে দৌড় দিলাম বাড়ির পথে। খুব ভালো করেছিস। এখন চল ভেতরে গিয়ে খাবার খা, বিশ্রাম নে। সে কত দূর থেকে এসেছিস? ইমরান সাহেব বাড়ির ভেতরে ঢুকলেন। পেছন পেছন রিয়ান আর পিয়াল ব্যাগ নিয়ে ঢুকলো। ইমরান সাহেব আয়েশা শিকদারকে দেখে হালকা হেসে বলেন, অবশেষে তোমার দেখা পেলাম আয়শা। সেই কলেজ পড়ুয়া আয়শা আজ কত বড় হয়ে গেছে। তা তোমার ছেলে কই? কি রে রিহান, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? আঙ্কেলকে সালাম করিসনি? রিহান এগিয়ে এসে ইমরান সাহেবকে সালাম করলো। উনি রিহানকে বুকে জড়িয়ে ধরে বললেন, হাই ইয়াং ম্যান, তুমি তো দেখছি বেশ ফিটফাট। তা কি করছো এখন? আমি কলেজ শেষ করেছি, সামনে ভার্সিটিতে ভর্তি হব। এর পাশাপাশি আব্বুর অফিসে পার্ট টাইম ডিউটি দিতে হয়। হ্যাঁ ভাইজান, আপনি তো জানেন রিহানের বাবা কাজ নিয়ে কতটা সিরিয়াস। ওই স্কুলে পড়াকালীন ছুটি পেলে নিজের সাথে করে অফিসে নিয়ে যেতেন। আর এখন তো বড় হয়েছে, একটু এদিক সেদিক করলেই ওনার মেজাজ খারাপ হয়ে যায়। এটা খারাপ না আয়শা, বাইরের দেশে মানুষ এমনি এমনি তো আর উন্নত জীবনযাপন করছে না।
পড়াশোনার জীবন থেকেও ওখানে সবাই কাজে যোগ দেয়। এতে পড়াশোনা শেষ করে আমাদের মতো আর সিভি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয় না। ইমরান সাহেবের জন্য খাবার প্রস্তুত করা হলো। উনি টেবিলে বসলেন। ইশতিয়াক সাহেবও সেই সময় বাসায় ঢুকলেন। ভাইকে দেখে মুচকি হেসে টেবিলের অপর পাশে বসে খোঁচা দিয়ে বললেন, কিরে, তোর ডিউটি শেষ হলো তাহলে? এখনো কি বসের ঝাড়ি খেতে হয়? তাও ভালো, তোমার মতো তো আর দুদিন পর পর মানুষের দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা করতে হয় না। চাকরি করছি, ভালোই আছি। অন্তত মানুষকে মিথ্যা আশা দিয়ে তো আর ঠকাচ্ছি না। আরে বোকা, তুই কি বুঝবি এসব? করিস তো মানুষের চাকরি। রাজনীতির মজা বুঝতে হলে রাজনৈতিক বুদ্ধি থাকা দরকার, যেটা তোর মাথায় ফোটা পরিমাণও নেই। তাই শুধু শুধু তর্ক না করে চুপ করে থাক। তোর আবার শুরু করলি? বয়স হয়েছে না, দুজনেই ছেলে মেয়ের বাপ হয়ে গিয়েছি, এখনো সে একই তর্ক? তোদের এই তর্কের মীমাংসা কি জীবনেও হবে না? তর্ক তো আগেই শেষ হয়ে যেত আম্মা, শুধু তোমার বড় ছেলেই বুঝে না বোঝার ভান ধরে থাকে। শহরে থাকিস বসে, তুই সব জানিস এমন ভাব ধরবি না। তো শহরের নেতারাও এই সাহেবের কাছে আসলে মাথা নিচু করে দাঁড়ায়। আম্মা, তুমি ওকে বলো গ্রামের মানুষ আমাকে কি মনে করে। কি আর মনে করে, ও তো গতবার খালিক চাচার চায়ের দোকানে বাসা বাড়িতে কাজ করে। এক মহিলা তোমার নামে প্রশংসা করছিল। তুমি নাকি মানুষের চাল গম এসব চুরি করে বিক্রি করো, চেয়ারম্যান হয়ে মানুষের টাকা মেরে খাও। আম্মা, তুমি তোমার ছেলেকে থামাবে? ও কিন্তু এবার বাড়াবাড়ি করছে। আহ, কি হচ্ছে এসব? আমার বাড়িতে বসে আর একবার যদি দুজনে কেউ এইসব চাকরি আর চেয়ারম্যান নিয়ে একটা টু শব্দ করেছো, দুজনকে আমি বাড়ি ছাড়া করব। চুপচাপ খাও, আমার কথা আছে তোমাদের সাথে। দু ভাই আর তর্ক বাড়ালেন না। তারা নিজেরাও জানেন এই তর্কের সমাপ্তি কখনোই হবে না, কারণ তারা কেউই হার মেনে নিতে রাজি ছিলেন না। সন্ধ্যায় চায়ের আড্ডায় বাড়ির সবাই একত্রিত হয়ে আছেন। মারিয়াম বেগম কথা তুললেন, ছোট খোকা, তোকে যে জন্য আসতে বলা, আয়েশা ওর ছেলের জন্য মেয়ে দেখতে বলেছিল। আমি বলেছি হাতের কাছে আমার কুয়াশার মতো এমন রূপে গুণে পরিপূর্ণ মেয়ে থাকতে বাইরে দেখতে হবে কেন? আমি চাই রিহানের সাথে কুয়াশার বিয়ে দিতে। আম্মা, ব্যাপারটা খারাপ বলেনি। রিহান ভালো ছেলে, আজ না হোক কালও ওর বাবার ব্যবসায় পুরোপুরি মনোনিবেশ করবে। আমাদের কুয়াশার সাথে ওকে ভালো মানাবে। আম্মা, আমি আর কি বলবো, তুমি আছো, ভাইয়া আছো। আমার মেয়ের জন্য আমার বিশ্বাস তোমরাই আমার থেকে ভালো বুঝবে। আর আয়েশাকে আমি যতদিন চিনি, আমার বিশ্বাস ও আমার মেয়েকে কখনো খারাপ থাকতে দেবে না। তোমরা কথায় এগোতে পারো। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার ছেলে কখনই আমার কথার বিরোধিতা করবে না। শুনলে তো আয়েশা, এবার তোমার স্বামীকে বলো এখানে আসতে। চাচি আম্মা, আপনি তো জানেন ওর বাবা খুব ব্যস্ত, আমাদেরকেই তাড়া দিয়ে দিচ্ছে ফিরে যাওয়ার জন্য, হাতে সময় কম। আমি কথা বলেছি ওর বাবার সাথে, ওনারও একই কথা। আপনারা আপনার ছেলের জন্য যাকে ভালো মনে করবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমার একমাত্র ছেলে, ওর জন্য আপনারা নিশ্চয়ই খারাপ কাউকে চাইবেন না। আর কুয়াশা তো ঘরেরই মেয়ে। তাহলে এই কথাই থাকলো। কাল তো শুক্রবার, এরপর শুক্রবার ওদের বিয়ে পড়িয়ে দিব। আমার নাতনি বিয়ে পুরো গ্রামের মানুষের দাওয়াত করো, একজনও যাতে বাদ না যায়। আর আসি, খোঁজ নে পুরো বাড়ির সাজাতে হবে। যত লোক লাগে নিয়ে আয়, রান্নার লোকও যাতে সবচেয়ে ভালো হয়। জি দাদি, আপনি যেটা বলবেন সেটাই হবে। ছোট খোকা বড় খোকা, তোদের বয়স হয়েছে, বেশি দৌড়াদৌড়ির প্রয়োজন নেই। আশিককে বলে দিবি কি করতে হয়। আর আমার বাপের বাড়ি তোদের শ্বশুর বাড়ি, নাত বুয়ের বাপের বাড়ি, সব জায়গায় নিজেরা গিয়ে দাওয়াত পৌঁছাবি। আমার নাতনির বিয়েতে আমি কোনো কমতি দেখতে চাই না। মায়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালেন ইশতিয়াক সাহেব আর ইমরান সাহেব। নীলা বেগম বান্ধবীর কাঁধে শক্ত করে হাত রাখলেন। এখন তো তার আর শুধু দুই বান্ধবী না, আত্মীয়তে পরিণত হচ্ছে। ওদিকে পিয়াল সিঁড়ির পাশে বসে চায় বিস্কুট ডুবিয়ে গিলছিল। একের পর এক
তবে এটা যে তার মূল উদ্দেশ্য না সেটা খানিক পরেই বোঝা গেল। ছাদে বসে রিহানের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছিল কুয়াশা। পাশে আয়রা দোলায় দোল খেতে খেতে ওর হবু স্বামীর সাথে প্রেমালাপ করছে। তখন পিয়াল সেখানে দৌড়ে এসে হাজির হলো। কুয়াশা, রিহান, আয়রা তিনজনেরই চোখ এখন পিয়ালের দিকে, কেননা মহামূল্যবান খবরটা এখন এই বাঁদরের মুখ থেকেই বের হবে। পিয়াল একটু ভাব নিয়ে বলল, কথাটা তোমাদের না বললেও পারতাম, কিন্তু ভেবে দেখলাম দাদের কথা ফেলবো কিভাবে। সবকিছুর পর আমারই তো এখন মূল কাজ বোনের বিয়ে বলে কথা। শোনো, আগামী শুক্রবার কুয়াশা আপুর সাথে রিহান ভাইয়ার বিয়ে, তোমাদের কিন্তু থাকতেই হবে। ও সরি, তোমরাই তো বলির পাঠান, তোমরা না থাকলে তো বিয়েই হবে না। পিয়াল কথা শুনে কুয়াশা তো রেগে পিয়ালের কান টেনে ধরল। পিয়াল ব্যাঙের মতো লাফাতে লাফাতে বলল, ও বাবা গো, মরে গেলাম আপু, কান ছাড়ো। আমার বোনের বিয়ে বলে কথা, কত দায়িত্ব আমার, কান না থাকলে কি করে হবে। তোকে তো আজ আমি জীবনে কি একটা ভালো নিউজ শোনাতে পারবি না আমায়? এই দুঃসংবাদ শোনানোর জন্য এতক্ষণ অপেক্ষা করিয়েছিস, আর এই যে সাদা বিড়াল, তোর এত খুশি হবার কিছু নেই। আমি তোকে বিয়ে করছি না মানে করছি না, দেখি এই বিয়ে কি করে হয়। রিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিচে চলে গেল। রাতে এই চিন্তায় ঘুম হলো না কুয়াশার। সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে যেতেই তার মেজাজ আরেক দফা চটে গেল, কারণ সে নিচে যেতেই তার মা এসে বললেন, কুয়াশা, আজকে তো শুক্রবার, আশিকও বাসায় আছে। নামাজের পরেই তোমরা ছোটরা সবাই মার্কেটে চলে যাও। বিয়ের যা কেনাকাটা আছে সব করে নাও, সময় তো কম। আমি যাই, গিয়ে রিহান আর পিয়ালকে ডেকে তুলি। কুয়াশা কিছু বলবে সেই সুযোগও পেল না। তার বাবাই ছিল শেষ ভরসা, কিন্তু এখন তার বাবার তোড়জোড় দেখে মনে হচ্ছে উনিও এই বিয়েটা নিয়ে সবার থেকে বেশি সিরিয়াস। দুপুরে ছাদে একা একা বসেছিল কুয়াশা। এখান থেকে বাড়ির গেটটা স্পষ্ট দেখা যায়। জুমার নামাজ শেষ করে সবাই বাসায় ফিরছে। সাদা পায়জামা পাঞ্জাবিতে এক একজনকে দেখে সে বেশ চমকে গেল। না, খারাপ লাগছে না ছেলেটাকে। রিহান আর পিয়াল দুজনে কাঁধে হাত দিয়ে গল্প করতে করতে আসছিল। কুয়াশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। পিয়ালের থেকে বেশ লম্বা রিহান, সাথে তার ধবধবে সাদা গায়ের রং, সব মিলিয়ে এক পরিপূর্ণ পুরুষ মানুষ লাগছে তাকে। কখন সে নাভিয়া ভেজে কাপড়ে বালতি নিয়ে কুয়াশার পিছনে এসে দাঁড়িয়েছে খেয়ালই নেই। নাভিয়া কুয়াশার কাঁধে হাত রেখে দুষ্টুমি করে বলল, না, একেবারে মন্দ না ছেলেটা, তাই না কুয়াশা? কুয়াশা হকচকিয়ে উঠল। পেছন ঘুরে নাভিয়াকে দেখে বলল, ও ভাবি তুমি? আমি ভয় পেয়ে গেছিলাম। আমি এমন এক দৃষ্টিতে যে আমার ভাইটার দিকে তাকিয়েছিলে, নজর লেগে যাবে যেত তো। কই কার দিকে তাকিয়েছিলাম? আমি তো এমনি এখানে বসেছিলাম। মিথ্যা বলা যাবে না ম্যাডাম, আমি লাস্ট 4 থেকে 5 মিনিট ধরে এখানে দাঁড়িয়েছিলাম। তোমার আমার দিকে কোনো হুঁশই নেই। উফ ভাবি, বাজে কথা বন্ধ করবে? নাভিয়া কুয়াশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি জানি কুয়াশা, তোমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাই বিয়েতে রাজি না হওয়ার একমাত্র কারণ হলো রিহান। দেখো বোন, পরিস্থিতি যাকে যেদিকে নিয়ে যায় তাতে তার কোনো হাত নেই। রিহান একটু এলোমেলো, এটা জানি, কিন্তু সে তো তোমার আমার মতন এই দেশে বড় হয়নি। ওর জন্মের পরেই একটা ভিন্ন পরিবেশে পেয়েছে। তবে এতটুকু বলতে পারি, তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করলেই বিহান কিন্তু তোমার জন্য একেবারে পারফেক্ট অপশন। ভাবি, আমি পারছি না, বিশ্বাস করো। আমি কয়েকবার নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি সত্যিই বলছি, ওর মধ্যে আমি পুরুষালী ব্যাপারটাই খুঁজে পাই না। তুমি নিজে ওর মধ্যে সেটা তৈরি করো। রেহানকে দেখো, প্রথম দিন আসার পরও ও পিয়ালের সাথে মিশতে পারেনি, না পিয়াল ওর সাথে মিশতে পেরেছে। কিন্তু এখন দেখো, দুজনকে দেখলে কেউ কি মনে করবে ওদের দেখা হওয়া মাত্র মাসখানেক হয়েছে? দুজনের চলাফেরা দেখে মনে হয় তারা কতকাল ধরে একে অপরকে চেনে। তাই চেষ্টা করো, যেটা ওর মধ্যে মিসিং সেটা তুমি নিজে ওর মধ্যে আনো। কুয়াশা চুপ করে গেল। সে কি সত্যি পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে বিয়েটা ভেঙে দিতে পারবে? না, সেটা সম্ভব না। কুয়াশা যতই বলুক, যতই রাগ দেখাক, দিন শেষে এই মানুষগুলোই তার বেঁচে থাকার অবলম্বন। এদেরকে কষ্ট দিয়ে সে নিজে কখনো সুখী হতেই পারবে না। কুয়াশাকে এমন ভাবনায় ডুবে থাকতে দেখে নাভিয়া আবারও বলল, তুমি আমার ছোট বোনের মতো কুয়াশা, আমি কখনোই তোমার খারাপ চাইবো না।
আর না তোমার পরিবার তোমার খারাপ চাইবে। তুমি একটু চেষ্টা করো। এখন যাও, তাড়াতাড়ি রেডি হও। তোমার ভাইয়া পরে বকাবকি শুরু করবে। আমিও কাপড়গুলো মেলে দিয়ে আসছি। কুয়াশা নিচে চলে গেল। সবাই বেশ তাড়াহুড়ো করছে। দুপুরের খাবার বাসায় খেয়ে সবাই বেরিয়ে পড়লো বিয়ের কেনাকাটা করতে। পিয়াল, রিহান আর কুয়াশা একেবারে পিছনের সিটের মাঝখানে আশিক, নাভিয়া আর আয়রা। সামনের সিটে কুয়াশার বাবা। কুয়াশার শরীর বারবার রিহানের সাথে স্পর্শ করছে। রিহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে ফোনে কারোর সাথে চ্যাট করছে। কুয়াশা কৌতূহল নিয়ে একটু চোখ বোলাতেই দেখলো একটা মেয়ের আইডি। কুয়াশার চোখ সরিয়ে নিয়ে চুপচাপ বসে রইল, কিন্তু রিহান এখনও একই কাজ করছে। কুয়াশা হঠাৎই রিহানের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, তা এরকম কতটা মেয়ের সাথে সারাদিন চ্যাট করা হয়? রিহান যেন শক হলো। সে তাড়াতাড়ি ফোনটা অফ করে দিয়ে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। রিহান অসহায় কণ্ঠে বলল, বিলিভ মি, ও আমার গার্লফ্রেন্ড না, আমার ক্লাসমেট। ওরা ট্যুরে গেছে, সেজন্য আমি ওদেরকে এমনি এটা সেটা জিজ্ঞেস করছিলাম। রিল্যাক্স, এত উত্তেজিত হবার কিছুই নেই। তোমাদের এইসব ক্যারেক্টার সম্পর্কে আমি আগে থেকেই জানি। তা কতগুলো এমন ক্লাসমেট আছে তোমার? দেখুন, আপনি এভাবে কথা বলবেন না প্লিজ। আপনার কথার মধ্যে কেমন একটা রাগী রাগী ভাব আসছে। আচ্ছা, এখন চুপ থাকো। রিহান আর কথা বাড়ালো না। শপিং মলে পৌঁছে সবাই ব্যস্ত হয়ে পড়ল। কুয়াশাকে আয়রা একটার পর একটা শাড়ি, লেহেঙ্গা দেখিয়েই যাচ্ছে, কিন্তু কুয়াশা ওইসবে কোনো মন নেই। যেখানে মানুষটাই ওর মনের মতো না, সেখানে এইসব তো নিতান্তই লোক দেখানো। রিহান পাশে এসে বসলো। আয়রা রিহানের দিকে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলল, দেখ তো রিহান, এই শাড়িটা কুয়াশাকে পরলেই সুন্দর লাগবে না? উনি তো যাই পরে তাতেই সুন্দর লাগে। ওনার গায়ে যদি এই শাড়িটা লাগে তাহলে এই শাড়িটাই বরং নিজেকে ভাগ্যবান মনে করবে। ওহো, দেখ কুয়াশা, আমার ভাইটা কত রোমান্টিক। আচ্ছা, একটা কাজ কর রিহান, তুই কুয়াশার জন্য শাড়ি পছন্দ করে দে। কুয়াশা কিছুটা লজ্জা পেল ওদের আলোচনা শুনে। রিহান কয়েকটা শাড়ি দেখার পর একটা শাড়ি এনে কুয়াশার গায়ে জড়িয়ে বলল, এটাই বেস্ট। আপনাকে এটা পরলে একদম পরীর মতো লাগবে, বিশ্বাস করেন। কুয়াশা কিছু বলছে না দেখে আয়রা পাশ থেকে ওকে ধাক্কা দিয়ে বলল, কিরে কুয়াশা, এমন বোবার মতো বসে আছিস কেন? এটা পছন্দ হয়েছে? নিব এটা? তোমাদের ইচ্ছা, যদি ভালো লাগে নাও। এই ভাই, দেন তো এটা প্যাক করেন। সবার শপিং শেষ হতে প্রায় 3-4 ঘন্টা কেটে গেল। গাড়ি বোঝাই করে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যা নেমে গেছে চারিদিকে। অন্ধকার গাড়ির পেছনে কুয়াশা বসে বসে বিরক্ত হচ্ছে। হঠাৎই কাঁধের কারো গরম নিঃশ্বাস অনুভব করতেই পাশ ফিরে তাকালো কুয়াশা। রিহানোর কাঁধে মাথা দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। কুয়াশা সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়ালো। এরপর কিছু একটা ভেবে নিজের হাত নামিয়ে নিল। ছেলেটা মায়াবী, ভীষণ রকম অদ্ভুত। কুয়াশা কোনো কেন জানি তাকিয়ে থাকলো কিছুক্ষণ ওর এই ঘুমন্ত মুখটার দিকে। রিহানের নাক মুখ বরাবর কুয়াশার গলার স্পর্শ হচ্ছে। কুয়াশা রীতিমতো কেঁপে উঠছে বারংবার। তার রাগ হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। সে চাইলেও ছেলেটাকে ধমক দিয়ে সরিয়ে দিচ্ছে না। কুয়াশা দেখল আয়রা কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে গান শুনছে। পিয়াল ফোনে গেমস খেলতে ব্যস্ত। কুয়াশা নিজের ফোনটা বের করে সেলফি নিল কয়েকটা। এরপর ফোন রেখে সিটে হেলান দিয়ে বসে রইল ও। রিহানের ফোনটা ওর হাতের মুঠোয় রাখা। বারবার ফোনটা কেউ কল করছে। কুয়াশা হাত থেকে নিঃশব্দে ফোনটা সরিয়ে আনলো। এরপর রিহানের হাতের আঙুল দিয়ে আনলক করলো। কুয়াশা জানে এটা অন্যায়, কারণ ব্যক্তিগত কিছু না বলে নেওয়াটা ঠিক না। তবুও সে আজ নিজেকে দমাতে পারছে না। সব কিছু কেমন যেন আপনি হয়ে যাচ্ছে। কুয়াশা ফোনের গ্যালারি চেক করতে গিয়ে রীতিমতো অবাক। এই ছেলে তার ছবি দিয়ে ভর্তি করে ফেলেছে ফোনটা। আসার পর থেকে কত ছবি যে তুলেছে, অথচ কুয়াশা একটা বারের জন্য টের পায়নি। কুয়াশা রিহানের মেসেজগুলো চেক করতে লাগলো। সে ভেবেছিল রিহান হয়তো অন্য একটা মেয়ের সাথে চ্যাটিং করবে, কিন্তু সেসব তো পেলই না। উল্টে অবাক হলো, কারণ রিহান ওর কয়েকজন কলেজ ফ্রেন্ডকে ওর ছবি পাঠিয়েছে নিজের বউ বলে পরিচয় দিয়ে। কুয়াশার ভালো লাগলো ব্যাপারটা। কয়েকজন মেয়ে ফ্রেন্ড ছাড়া রিহান কোনো মেয়েরই মেসেজের রিপ্লাই করেনি। কুয়াশা আর বেশি কিছু চেক করার সুযোগ পেল না, কারণ তারা বাড়ি পৌঁছে গেছে। গাড়ি থেকে নামার জন্য ও রিহানকে ডাক দিল। রিহান হাইতে তুলতে তুলতে কুয়াশার দিকে তাকিয়ে বলল, সরি, ঘুমিয়ে গিয়েছিলাম, তাই কখন ওই দিকে সরে গিয়েছি বুঝতে পারিনি। কুয়াশা কিছু
বলল না। গাড়ি থেকে নেমে সবাই যার যার ব্যাগ নিয়ে ভিতরে যেতে লাগলো। রিহান নিজের রুমে গিয়ে একটা ব্যাগ লুকিয়ে রাখলো। ওইদিকে কুয়াশা রুমে যেতেই আয়রার সাথে মুখোমুখি হলো। কুয়াশার মুখে মৃদু হাসি দেখে আয়রা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে, একটু আগেই প্যাঁচার মতো মুখ করেছিলি, এখন আবার নিজে নিজে হাসিস, কারণটা কি? কিছু না আপু, এমনি। আচ্ছা, বিয়ের শাড়ি কোনটা কিনেছো? মানে তুই দেখিসনি? তোর সামনেই তো কিনলাম। অন্য মনস্ক ছিলাম তাই বুঝতে পারিনি। তোর জামাই যেটা পছন্দ করেছে ওটাই কিনেছি। এখন পছন্দ না হলেই তোরা জামাই বউ মেয়ে কুস্তি কর, গিয়ে যা, আমাকে এসব বলতে আসিস না। বলেই আয়রা নিজের ব্যাগগুলো আলাদা করে নিয়ে চলে গেল। কুয়াশা দরজা বন্ধ করে এসে নিজের বিছানায় রাখা ব্যাগগুলো খুলে দেখতে লাগলো। রিহানের পছন্দ আছে বলতে হবে। কুয়াশা বিয়ের শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকালো। না, তাকে খারাপ লাগছে না। পরের দিন সন্ধ্যাবেলা বাড়ির বড়রা সবাই বেরিয়েছে বাকি জিনিসপত্র কিনতে। পিয়ালো ওদের সাথে চলে গেছে, তাই রিহান একা একা ছাদে বসে আছে। একটু পর হঠাৎই তার পাশে কাউকে টের পেল ও। রিহান চোখ ফিরাতেই কুয়াশাকে দেখে চমকে গেল। রিহান উঠে যেতে চাইলে কুয়াশা বলল, আমাকে দেখে এইভাবে চলে যাচ্ছ কেন? আপনি তো এই সময় এখানে বসেন, আমি আপনার জায়গায় বসে আছি তাই। যাওয়ার দরকার নেই, বসো এখানে, কথা আছে তোমার সাথে। রিহান অবাক হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। কুয়াশা একটা চেয়ার টেনে রিহানের পাশে এসে বসলো। রিহান আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। কুয়াশা কিছুক্ষণ নীরব থাকার পর বলল, রিহান, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? আমি তোমাকে দেখে আগের মতো বিরক্ত হচ্ছি না, তোমাকে বকাবকি করছি না। এসব তোমার নজরে আসছে না? খেয়াল করেছি, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি খুব বড় একটা প্ল্যান করেছেন। ঝড় আসার আগে পৃথিবী যেমন শান্ত থাকে, তেমনি আপনিও নিজেকে শান্ত করে আমাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছেন। কুয়াশা হাসলো। রিহান কুয়াশার এমন হাসি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। রিহান অভিমান করেই বলল, আমি জানি আমার কথায় ভুল ভ্রান্তি হয়, আমি আপনাদের সাথে সব বিষয়ে মানিয়ে নিতে পারি না, তাই বলে এইভাবে মুখের উপর হেসে উড়িয়ে দিবেন না। আমি চলে যাওয়ার পর যত ইচ্ছে হাসেন, অসুবিধা নেই, কিন্তু আমার সামনে হাসলে নিজেকে কেমন অপদার্থ মনে হয়। বাহ, তুমি তো বেশ গুছিয়ে বাংলা বলতে শিখেছো রিহান, কয়েকদিনে বেশ উন্নতি হয়েছে দেখছি। তা একটু হয়েছে। না, আজ তোমার সাথে তর্ক জমছে না। কেন বলো তো, মন খারাপ? ভীষণ। কেন, হঠাৎ মন খারাপের কারণ কি? রিহান চুপচাপ বসে রইল কিছুক্ষণ। কুয়াশা রিহানের উত্তরের অপেক্ষায় বসে আছে। সেটাকে এমন মন খারাপ করে থাকতে দেখে তার একটুও ভালো লাগছে না। রিহান মাথা নিচু করে বলতে আরম্ভ করলো, আমি আজকাল কেমন লোভী হয়ে যাচ্ছি, নিজের প্রতি নিজেরই রাগ হয় আমার। কিসের লোভ? এই যে আমি এখানে আসার আগে জানতামই না এই দেশটা কেমন। আমার দাদুর বাড়ি এই দেশে, এটা শুধু মায়ের মুখেই শুনতাম। আমি ভাবতাম এটাও হয়তো ইট পাথরে ঘেরা একটা জেলখানা, যেখানে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। কিন্তু আপনাদের এখানে এসে বুঝলাম আমার কল্পনা আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমার বাবাকেই দেখেন, কি ব্যস্ততা তার। আমি জানি না আমাদের বিয়েটা হবে কিনা, তবে যদি হয় তাহলে উনি কি ওনার একমাত্র সন্তানের বিয়েতে থাকার কথা ছিল না? অথচ তার মধ্যে এটা নিয়ে কোনো আগ্রহই নেই। আমি অবাক হই। বিশ্বাস করেন, আমার এখানে আসার পর থেকে কেন জানি মনে হচ্ছে আমার এখানেই থাকা উচিত। আমি ওই ব্যস্ত পৃথিবীর মানুষ না, আমি এমন একটা মানুষ যে আপনাদের মতো মিলেমিশে থাকা একটা পরিবেশ ডিজার্ভ করি। সময় ফুরিয়ে যাচ্ছে, কয়েকদিন পর তো আমাকে ফিরে যেতেই হবে, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। কুয়াশা এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। রিহানের মুখের দিকে বোকার মতো তাকিয়েছিল সে, যেন কোনো এক অদ্ভুত গল্প বলায় মত্ত ছেলেটা। আর সেই গল্পের একমাত্র শ্রোতা কুয়াশা নিজে। রিহানকে থেমে যেতে দেখে কুয়াশা প্রশ্ন করলো, তোমার তো ওখানে অনেক বন্ধু আছে শুনলাম, ওদের সাথে থাকলে তো এই একাকিত্ব ফিল হতো না? বন্ধুত্ব, এটা আমার জীবনে কারোর সাথে হয়নি। আমি স্কুলে পড়াকালীনই আমার বাবা আমার মাথায় ওনার বিষ ঢুকিয়ে দিয়েছে। আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে টাকাই সব, জীবনে বাঁচতে হলে টাকা ইনকাম করতে হবে। যাদের কথা আপনি শুনেছেন ওরা সবাই আমার ক্লাসমেট, ক্লাসে বা কোচিংয়ে, এর বাইরে ওদের সাথে আমার কখনোই দেখা হয় না। আমার কাছে মনে হতো দুনিয়ায়
মানুষের সাথে মানুষের সম্পর্ক বুঝি এমনই, কিন্তু এখানে আসার পর আপনাদের দেখলাম আপনার বাবা আর চাচার সম্পর্কই দেখেন কি মায়া দুজনের মধ্যে। কিন্তু আমি আমার চাচাদের সাথে ঈদ বা এরকম কোনো বিশেষ দিনে ফোনে কথা বলতাম। আমরা উভয়েই এক পৃথিবীতে বাস করি, কিন্তু এই দীর্ঘ সময়ে তাদের সাথে আমার কখনোই দেখা হয়নি। আমি এখানে আসার পর বন্ধু খুঁজে পেয়েছি, ভাই খুঁজে পেয়েছি। আমার পিয়ালকে নিজের সবচেয়ে ভালো বন্ধু মনে হয়। ও আমার থেকে কত ছোট, কিন্তু তবুও আমার কাছে মনে হয় ও আমাকে বুঝে। এখানে আমার মায়ের পাশাপাশি এমন বেশ কয়েকজনকে পেয়েছি যারা আমার মায়ের মতো, তারা আমার ভালো চায়। আর বউ খুঁজে পাওনি রিহান? কুয়াশার প্রশ্নে রিহান মৃদু হাসল। কুয়াশা বিমোহিত চোখে সেই হাসির দিকে তাকিয়ে থাকলো। রিহান লজ্জায় লাল হয়ে গেছে। তা দেখে কুয়াশা নিজেও হাসছে। ছেলেরাও কি লজ্জা পায়? রিহান নরম গলায় বলল, বউ তো পেয়েছি, কিন্তু এমন একজনকে পছন্দ করলাম, উনি তো আমাকে সহ্যই করতে পারে না। আমি তার কাছে ভীষণ বিরক্তির কারণ। হুমা তাই? তা কে সেই হতভাগী যে তোমার মতো এত সুদর্শন যুবককে সহ্য করতে পারে না? রিহান ভ্রু কুচকে তাকালো কুয়াশার দিকে। কুয়াশার চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। তা দেখে রিহান অভিমান করে বলল, আপনি জানেন না না আমি কাকে চাই? জেনেও কেন আমাকে নিয়ে উপহাস করছেন কুয়াশা? কুয়াশা মুগ্ধ হলো। রিহানের মুখে নিজের নাম শুনে মনে হলো এই নাম আজ পূর্ণতা পেয়েছে ওর। কুয়াশা অবাক হওয়ার অভিনয় করে বলল, আমি তোমাকে নিয়ে উপহাস করব কেন বলো? হ্যাঁ করছেন তো। আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। কতটা ভালোবাসো দাড়িপাল্লা দিয়ে মেপে দেখেছো নাকি? দূর, আপনি আবার আমাকে নিয়ে মজা করছেন। থাকেন আপনি, আমি চলে যাচ্ছি। রিহান উঠে চলে যেতে চাইলে কুয়াশা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। রিহান আটকে গেল। কুয়াশা ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। রিহান মাথা নিচু করে আছে। তা দেখে কুয়াশা বলল, পুরুষ মানুষের কাজ পালিয়ে যাওয়া নয়। তাকাও আমার দিকে, বলো তুমি কি চাও? রিহান চোখ তুলে তাকালো না। নিজের মতো দাঁড়িয়ে থাকলো ও। তা দেখে কুয়াশা নিজের দুহাত রিহানের কাঁধে রাখলো। রিহান কেঁপে উঠল বারংবার। কুয়াশা নিজের হাতগুলো রিহানের গাল স্পর্শ করলো। রিহান চোখ তুলে কুয়াশার চোখের দিকে তাকালো। এই চোখ রিহানকে অদ্ভুত কিছু একটা বলতে চাইছে। চেনা চরিত রাগ যে কিছু নেই এই চোখে। কুয়াশা নরম গলায় জিজ্ঞাসা করলো, এমন বাচ্চাদের মতো গাল না ফুলিয়ে বলো কি চাও? আমাকে বিয়ে করতে? আমি তোমার বউ হলে তুমি খুশি? রিহান মাথা নাড়ালো। কুয়াশা এবার ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? মুখে কি হয়েছে? কিছু না। তাহলে বলছো না কেন? কি বলবো? আমি তো আমার যা বলার বলে দিয়েছি, এবার আপনার অপেক্ষা। ধরে নাও আমি তোমাকে বিয়ে করতে রাজি হলাম, তুমি কি আমাকে আগলে রাখতে পারবে? একজন স্ত্রীর প্রতি স্বামীর যতগুলো দায়িত্ব আছে সেগুলো পালন করতে পারবে? পারবো কিনা জানি না, তবে আমি শুধু এতটুকু কথা দিতে পারি যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনি কষ্ট পাবেন এমন কোনো কাজ আমি কখনোই করতে চাইবো না। বেশ, তাহলে এখন থেকে আমাকে নাম ধরে ডাকবে। আমি কথা দিলাম তোমার স্বপ্ন আমি পূরণ করব। আপনি আমাকে বিয়ে করতে রাজি? হুম। আমার বিশ্বাস হচ্ছে না, একটা চিমটি দেন আমায়। রিহানের এমন পাগলামো দেখে কুয়াশা হেসে রিহানের মুখটা নিজের কাছে নিয়ে আসলো। এরপর আলতো করে নিজের ঠোঁটে ওর ঠোঁট স্পর্শ করলো। রিহান বরফের মতো জমে গেল। কুয়াশা রিহানের কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, এতদিন বিরক্তি দেখেছো ছেলে, এখন আমার অধিকার বোধ দেখবে। তোমার উপর আমার প্রথম অধিকার প্রতিষ্ঠা করলাম। আমার জিনিসে আমি অন্য কারো ছায়াও পছন্দ করি না, কথাটা মাথায় রেখো। রিহান মৃদু হাসলো। কুয়াশা সেখান থেকে চলে গেল। রিহান এতক্ষণ বিষণ্ণতায় ডুবে থাকা একটা নিভে নিভু চাঁদকে দেখছিল। সেই চাঁদও অন্ধকার কাটিয়ে নিজের যোজনায় আলোকিত করে পৃথিবীটাকে। হয়তো সেও জানে রিহান নিজের বহুল আকাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছে। রাত 11টার দিকে সবাই বাসায় ফিরে আসলো। শপিং ব্যাগের ছড়াছড়ি দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটাই তারা তুলে এনেছে। সবাই ফ্রেশ হয়ে নিচে আসতে আসতে নাভিয়া তাড়া দিল ডিনার করার জন্য। রিহান কুয়াশার সামনে চেয়ারে বসে আছে। দুজনের চোকাচোকি হতেই রিহান নিজের অজান্তে হাত দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করলো। তা দেখে কুয়াশা ভ্রু কুচকে তাকালো রিহানের দিকে। রিহান হালকা হাসলো ব্যাপারটাতে। পাশ থেকে তাদের কাণ্ড পর্যবেক্ষণ করছিল আয়রা। সে কুয়াশার পায়ে ধাক্কা দিল। কুয়াশা বিরক্ত হয়ে পাশে তাকাতেই আয়রা বলল, আমি কিন্তু অন্য কিছুর ঘ্রাণ পাচ্ছি কুয়াশা। তোদের মধ্যে তো এমন রসগোল্লার মতো সম্পর্ক না, তার মানে কি?
তুই আজকাল একটু বেশি ভাবছিস আপু। আমি দুলাভাইকে বলবো তোকে একটা ভালো ডাক্তার দেখাতে। এই আয়রার চোখ কখনো মিথ্যা দেখে না। তোদের মধ্যে যে কিছু চলছে সেটা আমি কনফার্ম। হলেই বাকি, আজ বাদে কাল ও আমার জামাই হতে যাচ্ছে। এখন আমি 200% শিওর। চুপচাপ কাল বিকেলে আমাকে ট্রিট দিবি। পারবো না, আব্বু বলেছে আমার বিয়ের দিন অনেক গরিব অসহায় মানুষকে দাওয়াত করে খাওয়াবে। তুইও ওদের পাশে বসে পড়িস, পেট পুড়ে খেতে পারবি। এই খেতে বসে তোদের এত কিসের কথা? চুপচাপ খেয়ে ওঠ, কত কাজ বাড়িতে। মায়ের ধমকে দুজনেই চুপ মেরে গেল। দেখতে দেখতে দিনগুলো কেটে গেল। আজ বাদে কাল বিয়ে। বাড়ির উঠোনে মস্ত বড় প্যান্ডেল বানানো হয়েছে। চারিদিকে মানুষের হইচই। একদিকে বাবুর্চিরা রান্নায় ব্যস্ত, অপরদিকে গ্রামের মহিলারা গায়ে হলুদের প্রস্তুতি নিচ্ছেন। পিয়াল আর রিহান ছাদে চেয়ার পেতে বসে আছে। পাশে গ্রামের কয়েকটা মেয়ে আয়রার সাথে বসে কাজ করছে। হঠাৎই একটা মেয়ে আয়রাকে উদ্দেশ্য করে বলল, আয়রা আপু, ওর সাথে কি কুয়াশার বিয়ে হয়েছে? আয়রা পিয়ালের দিকে তাকালো। পিয়াল কিছু একটা বুঝতে পেরে চোখ মারল, এরপর হালকা এসে বলল, না সামিয়া আপু, এটা হচ্ছে আমাদের দুলাভাইয়ের ছোট ভাই, ওনার নাম রিহান। ওনার বড় ভাই আছে সোহান, ওনার সাথে অপুর বিয়ে হচ্ছে। রিহান কিছু বুঝতে না পেরে পিয়ালের দিকে তাকালো। পিয়াল ইশারায় থামতে বলল। আয়রা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, তবে সামিয়া একটা কাজ করো, আমার ভাইটার জন্য একটা মেয়ে দেখো, আমরা ওকেও বিয়ে দিয়ে দিব। ভালো কোনো মেয়ে পেলে আমাকে খুঁজ দিও, কেমন? আয়রার কথায় সামিয়া লজ্জা পেল। এদিকে কুয়াশা রেডি হওয়ার জন্য আয়রাকে খুঁজে না পেতে খুঁজতে খুঁজতে ছাদে আসলো। কুয়াশাকে দেখে আয়রা আর পিয়াল ব্যাপারটা আরও জমিয়ে দেওয়ার চেষ্টা করলো। আয়রা বলল, আচ্ছা সামিয়া, তোমার জানা মতে কোনো ভালো মেয়ে আছে? সুন্দরীর সাথে সব কাজও জানতে হবে। আয়রা আপু, বাইরে খুঁজতে হবে কেন? তুমি তোমার আশেপাশে খুঁজলেই এমন মেয়ে পেয়ে যাবে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। কুয়াশার তো বিয়ে হয়ে যাচ্ছে, আর এরকম মেয়ে কই? দূর আপু, তুমিও না আমাকে দেখতে পাচ্ছ না? আমার ওনাকে পছন্দ হয়েছে, আমি ওনাকে বিয়ে করব। ইস রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। সত্যি তো, তোমার মতো এমন রূপবতী গুণমতী মেয়ে থাকতে কিনা আমরা রেহানের জন্য চিন্তা করছি। দেখ তো রিহান সামিয়াকে তোর পছন্দ হয় কিনা। রিহান সামিয়ার দিকে একবার তাকিয়ে পেছন ফিরে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা ততক্ষণে তেলে বিগুনে চলে উঠেছে। পিয়াল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর রিহানের হাত ধরে বলল, পছন্দ হবে না মানে? ভাইয়া তো অনেকক্ষণ ধরে বারবার আমাকে বলছিল, পিয়াল এই মেয়েটার নাম্বারটা একটু ম্যানেজ করে দে। সামিয়া কথাটা শুনে লজ্জায় লাল হয়ে গেল। সে নরম গলায় রিহানের দিকে তাকিয়ে বলল, ওকে বলার কি দরকার ছিল? আপনি আমাকে বলতে পারতেন। দেওয়াচ্ছি তোকে নাম্বার, ওয়েট। বলেই কুয়াশা আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। পিয়াল এই সুযোগে ছাদ থেকে নেমে দৌড়ে পালালো। কুয়াশা কিছু না পেয়ে রিহানের কাছে এসে ওর হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে আসলো। এরপর রিহানের কলার চেপে ধরে বলল, ওই মেয়ের নাম্বার লাগবে না তোর। আমি বিয়েতে রাজি হয়ে গেছি, এখন অন্য মেয়েকে টার্গেট করেছিস। বল, কয়টা মেয়ে লাগবে তোর? বিশ্বাস করেন আমি এমন কিছুই বলিনি। আয়রা আপু আর পিয়াল মিলে আমাকে ফাঁসাচ্ছে। আমি ওই মেয়ের কথা বলিনি ওকে। তুই ওই মেয়ের দিকে তাকিয়েছিলি, আমি নিজে দেখেছি। সবাই ওকে নিয়ে মজা করছিল, তাই ওর দিকে তাকিয়েছিলাম। বিশ্বাস করেন আমি এসব কিছু জানি না। কুয়াশা কিছু বলতে যাবে তার আগেই পার্লার থেকে আসা দুইজন মেয়েকে নিয়ে নীলা বেগম কুয়াশার রুমে প্রবেশ করলো। রিহান রুম থেকে বেরিয়ে নিজেও তৈরি হতে চলে গেল। সন্ধ্যা হতে না হতেই পুরো বাড়ি আলো ঝলমল করতে লাগলো। বিশাল আয়োজন, চারিদিকে সবার হইচই। নাভিয়া, আয়রা আরও বেশ কয়েকজন মেয়ে মিলে কুয়াশাকে স্টেজে নিয়ে গেল। সবাই হলুদ রঙের শাড়ি পরেছে। ছেলেরা সবাই একই কালারের পাঞ্জাবি পরেছে। মারিয়াম বেগম স্টেজের সামনে চেয়ারে বসে আছেন। ওদিকে রিহান বাইরে আসতেই দেখলেও ওর মা ফোনে কথা বলতে বলতে এদিকেই আসছেন। রিহান বুঝলো ওর বাবা কল দিয়েছেন। রিহান মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বাবার সাথে কিছু কথা বলল। ওর বাবা আগের মতোই নিজের ব্যস্ততার অজুহাত দিলেন। রিহান ফোন রাখতেই ওর মা হালকা হেসে ছেলের কপালে ঠোঁট স্পর্শ করে বললেন, মাশাল্লাহ, আমার ছেলেকে আজ খুব সুন্দর লাগছে। আমাকে কিরকম লাগছে আন্টি? তুমি তো সবসময় সুন্দর পিয়াল। দেখি তোমার রিয়ান ভাইকে বিয়ের পর নীলুকে বলে তোমার বিয়েটাও দিয়ে দেব। কি যে বলেন আন্টি। আচ্ছা, আপনারা যখন জানতে চাচ্ছেন আমি আর কি বলবো।
পিয়ালের কথায় আয়েশা বেগম হেসে চলে গেলেন। নাভিয়া এগিয়ে এসে রিহানকে টেনে স্টেজের দিকে নিয়ে যেতে লাগলো। কুয়াশা সোফায় বসেছিল। হঠাৎই রিহানের দিকে নজর পড়তেই তাকিয়ে থাকলো সেদিকে। হলুদ পাঞ্জাবিতে রিহানকে ভীষণ সুন্দর মানিয়েছে। রিহান কুয়াশার পাশে বসতেই অনুষ্ঠান শুরু হলো। সবাই একে একে ওদের এসে হলুদ দিতে লাগলো। তার উপরে আবার সবাই ছবি তুলতেও ব্যস্ত। কেউ কেউ তো এসে গায়ের উপরে পড়ে যাচ্ছে। কুয়াশা ব্যাপারটা নিয়ে ভীষণ বিরক্ত, কিন্তু কিছু বলতে পারছে না। একে একে সবার হলুদ দেওয়া শেষ হতেই বড়রা সবাই খাবারের দিকে চলে গেল। পিয়াল আর আয়রা গান ছেড়ে দিতে নাচতে লাগলো। একে একে সবাই ওদের সাথে জয়েন করলো। কুয়াশাকে আয়রা টেনে নিয়ে গেল নিজের সাথে, কিন্তু সমস্যা হলো রিহানকে নিয়ে। ও স্টেজ থেকে পা নামাবেই তা না বলে পণ করেছে। শেষে কুয়াশা নিজেই এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, সবাই ডাকছে, আসছো না কেন? আমি এসব পারি না, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার লজ্জা লাগে। কুয়াশা হেসে রিহানের হাত ধরে বলল, চলো, কিচ্ছু হবে না, আমি আছি। রিহান আস্তে আস্তে স্টেজ থেকে নেমে আসলো। কুয়াশা রিহানের হাত ধরে সবার সাথে তাল মেলাতে লাগলো। রিহান কুয়াশার কানে কানে বলল, আপনি নাচতেও জানেন? আমি আরো অনেক কিছু পারি, সময় হলে সব দেখতে পাবে। যাই হোক, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে রিহান। আপনাকে তো আমার থেকেও বেশি সুন্দর লাগছে। চলেন এখান থেকে চলে যাই, না হলে আপনার নজর লাগবে। কেন নজর লাগলে? আমি যদি অসুন্দর হয়ে যাই তাহলে আমাকে তুমি বিয়ে করবে না রিহান? আপনি দুনিয়ার সবচেয়ে অসুন্দর নারী হলেও আমি আপনাকে বিয়ে করব কুয়াশা। কুয়াশা রিহানের কথা শুনে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। সবাই নাচ থামিয়ে হাততালি দিতে লাগলো। সবাইকে এমন তাকিয়ে থাকতে দেখে রিহান লজ্জায় দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। এদিকে কুয়াশা আর আয়রা রিহানের কাণ্ডে হো হো করে হেসে উঠল। আয়রা কুয়াশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, দেখিস তোর জামাই আবার বাসর রাতে বলে বসবে, কুয়াশা আপু আমার লজ্জা লাগছে, আমাকে ছেড়ে দাও। এখন তোর কথা শুনে আমার নিজেরই লজ্জা লাগছে। যা, সর এখান থেকে। কুয়াশা ভিতরে চলে আসলো। পরদিন সকাল থেকে শুরু হলো বিয়ের আয়োজন। একদিকে যেমন কুয়াশাকে সাজাতে ব্যস্ত সবাই, অন্যদিকে রিহানও তৈরি হচ্ছে। বাড়ির বড়রা সবাই মেহমানদের ওয়েলকাম করতেই ব্যস্ত। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। শুক্রবার দিন, তাই জুমার নামাজ শেষ করেই সবাই বিয়ে বাড়িতে আসতে লাগলো। ইশতিয়াক সাহেব আর ইমরান সাহেব দুজনে মিলে সবাইকে বসাচ্ছেন। আশিক খাবারের আয়োজনে ব্যস্ত। এদিকে কাজী এসে পৌঁছে গেছেন। বিয়ে পড়ানো শুরু হলো। সে এক বিশাল আয়োজন। মনে হচ্ছিল বাড়িটা রীতিমতো কোনো উৎসবে মেতে উঠেছে। মারিয়াম বেগম নাতনি আর নাতনি জামাইকে দুপাশে নিয়ে বসলেন। বিয়ে পড়ানো শেষ হতেই সবাই একে একে উঠে খাবারের ওখানে চলে গেল। কুয়াশার দাদি নিজের হাতে থাকা একটা সোনার চেন রিহানের হাতে দিয়ে বললেন, এই নাও রিহান, এই দিদি ভাইয়ের গলায় নিজ হাতে পরিয়ে দাও। রিহান বাধ্য ছেলের মতো সেটা হাতে নিয়ে কুয়াশার গলায় পরিয়ে দিল। মারিয়াম বেগম কুয়াশার হাত ধরে বললেন, আমার উপর রাগ করিস না দিদি ভাই, আমি তোদের খারাপ চাই না, দেখিস ওর সাথে তুই সুখে থাকবি। কুয়াশা ওর দাদির গলা জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও দাদি, আমি প্রথমে না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে দূর, আমি এসব কিছু মনে করিনি। এখন মন খারাপ না করে এই বাদরটাকে কিভাবে সামলাবি সেটা নিয়ে চিন্তা কর। এটা কিন্তু অন্যায় বুড়ি, সাজলে যে তোমায় এত সুন্দর লাগে সেটা আগে জানলে ওনাকে রেখে তো তোমাকে প্রপোজ করতাম। দেখো ছেলে কাণ্ড, যে বিয়ের দিন বউয়ের সামনে কেউ এমন মজা করে। একে একে মানুষ যেতে লাগলো। খাবারের পর্ব চলল সন্ধ্যা প্রায় হাত পর্যন্ত। সবাই তৃপ্তি নিয়েই বাড়ি ফিরল। সন্ধ্যার পর থেকে শুরু হলো বাড়ির লোকেদের নানা আয়োজন। সব শেষ, ক্লান্ত শরীরে নিয়ে রিহান যখন রুমে যাবে তখন পড়লো আরেক বাহিনীর হাতে। তার রুমের গেটে পিয়াল আর ওর কয়েকটা কাজিন দাঁড়িয়ে আছে। পিয়াল হাত বাড়িয়ে বলল, ভাইয়া ওইদিকে কই যাও? এত কষ্ট করে বাসর সাজালাম আর তুমি ফ্রিতে ঢুকে যাবে? এই মুহূর্তে 10,000 টাকা দাও, তারপর ভেতরে যাওয়ার প্ল্যান করবে। কত? 10,000? এই তুই না আমার ভাই, এত টাকা কোথা থেকে দিব বল? সরি ব্রো, এতদিন তুমি আমার ভাই ছিলে, কিন্তু এখন তুমি আমার দুলা ভাই, আর টাকা না দিলে যাও ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ো। এত আরামের বিছানায় শোয়ার অধিকার তোমার নেই। ভাই 5,000 নে, বাকিটা তোকে কিস্তিতে দিয়ে দিব। সরি ব্রো, বাকি তো কোনো কাজ পিয়াল করে না, যা হবে নগদে হবে।
রিহান বাধ্য হয়ে টাকা দিয়ে রুমে প্রবেশ করলো তাড়াহুড়ো করে। দরজা বন্ধ করে দিল ও। হঠাৎই এমন হওয়ায় কুয়াশা কিছুটা চমকে গেল। সে উঠতে যাবে তার আগেই রিহান দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। উফ, অবশেষে শান্তি। এটা বিয়ে নাকি কোনো সিনেমা? বাপরে বাপ, এই করা যাবে না, ওই করা যাবে না, এটা নিয়ম, এটা করলে পাপ হবে। আরে ভাই, আমি মানুষ না? কুয়াশা রিহানের কথা শুনে পাশ থেকে মুচকি হাসলো। রিহান উঠে বসলো। এরপর কুয়াশাকে হাসতে দেখে বলল, আপনি হাসছেন? জানেন আমাকে সন্ধ্যা থেকে কেমন রোবটের মতো নাচাচ্ছিল? তার উপর আবার এই রুমে ঢুকতে গিয়ে আপনার ভাইকে 10,000 টাকা দিতে হয়েছে। বিয়েও করব আমি, আবার টাকাও আমাকেই দিতে হবে। তাহলে ওরা কি শুধু গেলার জন্য জন্মেছে? কুয়াশা রিহানের এমন রিয়াকশন দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না ও। তবুও সে কষ্ট করে হাসি চেপে রিহানের পাশে গিয়ে বসলো। এরপর রিহানের হাত ধরে বলল, এতটুকুতে ক্লান্ত হয়ে গেলে হবে সোনা? কালকে তো বউ ভাত, আর কত নিয়ম আছে। তোমার শখ ছিল না বাঙালি মেয়ে বিয়ে করার? এবার ঠেলা সামলাও। রিহান অসহায় চোখে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা কিছুক্ষণ রিহানের দিকে তাকিয়ে থাকলো। রিহানও উঠে ফ্রেশ হয়ে আসলো। কুয়াশা এখনো সেভাবেই বসে আছে। রিহান কাছে গিয়ে বলল, এত ভারী শাড়ি পরে বসে আছেন কেন? যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। শয়তান ছেলে, তোমার জন্য আমার ড্রিমটাই পূরণ হলো না। যাও, দরজার কাছে গিয়ে দাঁড়াও, আমি তোমাকে গিয়ে সালাম করব। এরপর তুমি আমার ঘুমটা তুলে দেখবা, ঠিক আছে? এটা আবার কার নিয়ম? এটা আমার নিয়ম। যাও, এখানে গিয়ে দাঁড়াও। রিহান গিয়ে দরজার কাছে দাঁড়ালো। কুয়াশা এগিয়ে এসে রিহানকে সালাম করলো। রিহান কুয়াশাকে ধরে উঠালো। এরপর ঘোমটা তুলে কুয়াশার কপালে নিজের ঠোঁট স্পর্শ করলো। কুয়াশা রিহানকে জড়িয়ে ধরে বলল, এটা তো স্ক্রিপ্টে ছিল না। কেন মাইন্ড করলেন? না, ভালো লাগছে। এখন ছাড়ো, ফ্রেশ হবো। কুয়াশা গিয়ে ফ্রেশ হয়ে আসলো। রিহান বিছানার এক পাশে শুয়ে আছে, অপর পাশে কুয়াশা। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। কুয়াশা হঠাৎই প্রশ্ন করলো, আমার আগে সত্যি তোমার জীবনে কোনো মেয়ে আসেনি রিহান? না, আমি আপনি ছাড়া অন্য কাউকে দেখে কখনো কিছু ফিল করিনি। যখন আপনাকে দেখলাম, আমি জানি না আমার কি হয়েছিল, বাট তখনই মনে হয়েছিল বিয়ে করলে আমি এই মেয়েকেই করব। বুঝলাম। এইদিকে আসো। কুয়াশা হাত বাড়িয়ে রিহানকে কাছে ডাকলো। রিহান গিয়ে কুয়াশার কাছে ঘেঁষলো। কুয়াশা দু হাতে রিহানকে জড়িয়ে ধরে ও চুল টানতে লাগলো। রিহান চোখ বন্ধ করে শুয়ে আছে। কুয়াশা কিছুক্ষণ পর আবারও বলল, রিহান, ঘুমিয়ে গেছো? না, বলুন, আমি শুনতে পাচ্ছি। এভাবে কি কথা বলা যায়? দেখি আমার দিকে তাকাও। বলেই কুয়াশা রিহানকে জোর করে নিজের দিকে ঘোরালো। কুয়াশা অবাক হয়ে বলল, এই ছেলে, কি হয়েছে? কাঁদছো কেন? এমনি। এমনি এমনি আবার কেউ কান্না করে নাকি? কি হয়েছে আমাকে বলো। এটা কষ্টের কান্না নয় কুয়াশা, নিজের বহুল আকাঙ্ক্ষিত কোনো চাওয়া পূর্ণ হওয়ার কান্না। আপনি আমার অনেক আকাঙ্ক্ষার নারী। আপনি বলা যাবে না, আমাকে তুমি করে বলবা এখন থেকে। চেষ্টা করব। চেষ্টা না, এখন বলবা। বলো কুয়াশা, আমি তোমাকে ভালোবাসি। আরে একেবারে হয় নাকি? অভ্যাস হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি যেটা বলেছি সেটাই এখন বলবা। কুয়াশা, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। কুয়াশা দু হাতে রিহানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি রিহান। আমার আপনার কাছে 2টা চাওয়া কুয়াশা, আমার কথা রাখবেন? তুমি করে বললে রাখতে পারি। প্রথমটা হচ্ছে আমাকে কখনো ছেড়ে যেও না, আর দ্বিতীয়টা বলতে আমার লজ্জা লাগছে। তুমি কি মেয়ে যে বারবার লজ্জা পাও? কি বলবা স্পষ্ট করে বলো। আমার তোমার মতো একটা বেবি লাগবে। কুয়াশা মৃদু হাসল। এরপর রিহানের মুখের কাছে নিজের মুখ নিয়ে এসে বলল, কথা দিলাম কখনো তোমায় ছেড়ে যাব না। আর তোমার চাওয়া পূরণ করতে হলে তো আমার বাবুটাকে একটু রোমান্টিক হতে হবে। কিন্তু তুমি তো কিছু বললেই লজ্জা পাও। না, লজ্জা পাবো না। তার প্রমাণ কি? রিহান কুয়াশার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। কুয়াশা হেসে রিহানকে নিজের সাথে মিশিয়ে নিল ও তাদের এই মিষ্টি সম্পর্ক চলতে থাকুক অবিরাম। আমরা বিদায় নিই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।